তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিনের লেখা বই, এই বই 2012 সালে বের হয়েছে। তখন কে শেখ হাসিনা ক্ষমতায় না? এই বইয়ের 60 নম্বর পাতায় বলতেছে অডিও নিয়ে গেছে কে? তাজউদ্দিন আহমেদ। আর এই প্রসঙ্গে একটু বলে রাখি, তাজউদ্দিন আহমেদ কিন্তু একজন হাফেজে কোরআন, আমি জানি না আপনারা জানেন কিনা, একজন হাফেজে কোরআন। সে বলতেছে আমি অডিও রেকর্ড নিয়ে গেলাম যে আপনি সারা দেশের জন্য যুদ্ধের ঘোষণাটা দেন। শেখ মুজিব উত্তরে কি বলল জানেন? শেখ মুজিব বলল, বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো, পরশুদিন হরতাল ডেকেছি। এই স্টেটমেন্ট যদি ভুল হতো তাহলে শেখ হাসিনার সময় তো এই বই প্রিন্টেড, এই বই বাজেয়াপ্ত হতে পারতো। এই বইটার নাম বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ড, আশরাফ কায়সার। এই বই দেখেন, ইস কি নির্মমতা। আপনি এই বইয়ে পাতা নম্বর 48 কি বলতেছে দেখেন, একটা ছেলেকে জাসদের গুলি করে হত্যা করছে, তার বাবাকে বলছেন ছেলের মাথা কাট, মাথা কেটে ফেলে দিচ্ছে। তারপর সেই মাথা দিয়ে এই মুজিব বাহিনী সে মাথা দিয়ে ফুটবল খেলছে। এটা মতাদর্শ হতে পারে? 57 সালে বদমাইশ শেখ মুজিবুর রহমান, আমি একদম বদমাইশ শব্দটা ইউজ করলাম, বদমাইশ শেখ মুজিবুর রহমান ইন্ডিয়ার চক্রান্তে এই মুসলিম শব্দটা আওয়ামী লীগ থেকে বাদ দেওয়ালেন। তার জন্য কি হলো? আওয়ামী লীগ ভেঙে গেল। ভেঙে কি হলো? মৌলানা ভাসানী যখন আওয়ামী লীগ করা হলো 49 সালে, তখন তো শেখ সাহেব ছিল না, তখন ছিল মৌলানা ভাসানী, হোসেন শহীদ সরওয়ার্দী, আবুল হাশেম, এনারা। জিব্বাত কোনো আদর্শ না, এটা মতবাদ, এটা কোনো মতবাদ না। দেখাচ্ছি আপনাকে, এটা হচ্ছে ওই যে মগজ ধোলাই দিছে সেজন্য আপনি এটা মতবাদ বলছেন, এবং এই মিথ্যাচারের জন্য আজকে এটা বলতেছেন আপনি মতবাদ। এটা হচ্ছে 72 সালে মুজিববাদের কথা প্রথম আসছে, স্বাধীনতার পরে তোফায়েল আহমেদ রাজ্জাকে নাড়া নিয়ে আসছে। আচ্ছা, আমি তার আগে যাওয়ার আগে আপনাকে বলি, কেন বললাম আমি আওয়ামী লীগ কোনো মতাদর্শ না, শেখ মুজিবের কোনো মতাদর্শ ছিল না, মুজিববাদ বলে কিছু ছিল না। যা কিছু, এটা কিছু অপরাজনৈতিক বুদ্ধিজীবীর তৈরি, এবং এটা সম্পূর্ণ ইন্ডিয়ার তৈরি। কেন এই কথাটা বললাম? আমি মুসলিম লীগ বা ওর সাথে বলবো না, আওয়ামী লীগের। আওয়ামী লীগের শুরুটা কি? আওয়ামী লীগের প্রথম নামটা কি ছিল? আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ 49 সালে। এরপর আপনি সেই আওয়ামী মুসলিম লীগ নিয়ে আপনি 54 সালে ইলেকশন করলেন, যুক্ত ফ্রন্টের ইলেকশন। তো 57 সালে যখন এই মুসলিম শব্দটা বাদ দিয়ে দেওয়া হলো, দিয়ে একটা সেকুলার নেচার নিয়ে আসা হলো, আমাদের ভাগ হচ্ছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। আপনি তার 10 বছরের মাথায় এসে আপনি সেকুলার হতে চান, তখনই মৌলানা ভাসানী ওখান থেকে সরে গিয়ে কি হলো, উনি ন্যাপ গঠন করলেন। এবার আসেন, সরার্দি সাহেব মারা গেলেন কত? 63 সালে। যেই সরার্দি সাহেব মারা গেলেন, সঙ্গে সঙ্গে শেখ মুজিবুর রহমান পুরা ক্ষমতাটাকে গ্র্যাব করে নিয়ে জেনারেল সেক্রেটারি হয়ে গেলেন আওয়ামী লীগের। তখন একটা নামমাত্র আব্দুর রশিদ তর্গবাগিসকে সেই সময় সভাপতি বানালেন। কেন এই কথাটা বলছে? আওয়ামী লীগ যে মতাদর্শ সৃষ্টি হলো, আওয়ামী মুসলিম লীগ, সেখানে কিন্তু আর আওয়ামী লীগ থাকলো না। তাহলে 63 পরে কি হলো? 63 পর দেখেন 62 সালে ফারাক্কাবাদ হলো, ফারাক্কাবাদের কাজ শুরু হলো। 65 সালে ভারত পাকিস্তান যুদ্ধ হলো। এই যুদ্ধের পর, এই যুদ্ধের সময় এই জিনিসটা পাবেন যে অনেকের বইয়ের মধ্যে আছে, বাংলাদেশ প্রতিদিনের এটা 24শে সেপ্টেম্বর 2014 সালে এই ঘটনাটা ছাপা হয়েছিল। যে আগরতলা ষড়যন্ত্র মামলা, এটা আসলে ষড়যন্ত্র না, ইন্ডিয়ার সাথে যে শেখ মুজিব নিজে এই পাকিস্তানকে ভাগ করার জন্য এই এজেন্ডা নিয়েছিলেন, সেই এজেন্ডা বাস্তবায়ন কিভাবে হয়েছিল সেটা একটু শর্ট করে বলে দিই আপনাকে। ওনার নাম ছিল ফণীন্দ্রনাথ ব্যানার্জি, উনি আইপিএস অফিসার ছিল, আইজি ছিল ত্রিপুরার। এই ফণীন্দ্রনাথ ব্যানার্জি 65 সালে ইন্দিরা গান্ধী, 66 সালে ইন্দিরা গান্ধী ইংল্যান্ডে যায়, এবং সেই সময় শেখ মুজিবুর রহমান ইংল্যান্ডে যায়। যাওয়ার পরে ওখানে তারা ডক্টর তারাপদ বসুর বাসায় মিলিত হয়, এবং শেখ সাহেব কথা দেয় ইন্দিরা গান্ধীকে, যে কোনোভাবে হোক এই পাকিস্তানকে ভেঙে দেওয়া হবে, কিন্তু এক শর্তে, আমাকে প্রধানমন্ত্রী করতে হবে, আমাকে প্রধানমন্ত্রী করতে হবে। এখন দেখেন, আপনি এটা চিন্তা করেন যে এইভাবে একটা বাস্তবতা চিন্তা করেন যে ঢাকায় 3-4টা মেডিকেল কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, অনেক কিছু আছে। উত্তরবঙ্গ, সারা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলে মাত্র একটা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি। তাহলে আমি যদি এখন বলি রাজশাহী মেডিকেল কলেজ, তাহলে আমি যদি এখন বলি এর শোষণ হচ্ছে, তো ঢাকায় বেশি হচ্ছে, আমার এদিকে কম হচ্ছে। এই সত্যটা দেখেন। শেখ হাসিনা ইভাপোরেটেড করছিলেন কাকে? পরিসংখ্যানকে। সেটা আইএমএফ ধরে ফেলে দেয়। আইএমএফ ধরে ফেলে দিয়ে বলে, না, তোমার অ্যাকচুয়াল জিডিপি কোনোদিনই 7 বা 8% না, তোমার অ্যাকচুয়াল জিডিপি 4%-এর নিচে। তারা বারবার আইএমএফ কাগজ চায়,
কিন্তু কাগজ দেয় না। ঠিক শেখ সাহেবের সময় শেখ সাহেব করলেন কি, সারা পূর্ব পাকিস্তানের মানুষকে বললেন করাচির রাস্তা সোনা দিয়ে তৈরি, করাচির রাস্তা সোনা দিয়ে তৈরি, আর আমাদের দিকে কিছু হচ্ছে না, আমাদের দিকে কিছু হচ্ছে না। আপনি আপনার মাধ্যমে সারা দেশবাসীকে বলি, যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান 48 সালে ভাগ হয়ে আসলো 47-এ, তখন আমাদের এদিকে একটা ইউনিভার্সিটি নাই, একটা মেডিকেল কলেজ নাই, একটা ইন্ডাস্ট্রিজ নেই। আমাদের এখানে কি ছিল? আমাদের এখানে মাত্র 10টা সুগার মিল ছিল, আর ছিল কি টেক্সটাইল মিল ছিল কিছু, এ বাদে ইন্ডাস্ট্রি বলতে কিছুই ছিল না। 51 সালে আদমজি জুট মিল হলো। কে করলেন? 51 সালে প্লাটিনাম খুলনা অঞ্চলে 12টা জুট মিল হলো, ক্যাডেট কলেজ হলো 7টা, ইউনিভার্সিটি হলো 7টা, ইঞ্জিনিয়ারিং কলেজ হলো 7টা, তারপর আপনি মেডিকেল কলেজ, সুগার মিল, টোবাকো, টোটাল হচ্ছে 77টা বড় ইন্ডাস্ট্রিজ হলো। তারপর বলছে বিএমটি, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, অর্ডিন্যান্স ফ্যাক্টরি, সব কার করা, সব হচ্ছে এই পাকিস্তান আমলে 71 আগ পর্যন্ত করা। সো ওই পরিসংখ্যানটা উনি কি করলেন, পরিসংখ্যানটা মানুষের সামনে ওইভাবে না দিয়ে মানুষকে বৈষম্যর কথা বলে মানুষকে ডাইভার্ট করলেন। তাহলে একটা লোকের যদি মুজিববাদ বলে থাকেন, তাহলে একটা লোকের প্রথম উদ্দেশ্যটাই হচ্ছে খারাপ, এই দেশটাকে ভাগ করতে হবে, করে ইন্ডিয়ার হাতে কিভাবে তুলে দেওয়া যায়। আসেন 70 সালে ইলেকশন, ভাইদের কথা বলছে, ভাসানী ন্যাপ সেই সময় যদি ইলেকশনে পার্টিসিপেট করতো, শেখ সাহেব জীবনে কোনোদিন সংখ্যাগরিষ্ঠ হতে পারতো না। ভাসানী কি বললেন, যে ভোটের আগে ভাত চাই বলে তিনি ইলেকশন থেকে সরে আসলেন, যাতে মানুষ এক পাতা হয়ে কি করতে পারে, ভোট দিতে পারে, তাই তো? আচ্ছা, 71 সালে আমরা 70 সালে মেজরিটি পাইলাম, মেজরিটি পেয়ে আমাদেরকে ক্ষমতায় যাওয়ার কথা, পাকিস্তান আমাদেরকে ক্ষমতায় যেতে দিলেন না, এবং পাকিস্তান 25 তারিখ রাতে আমাদের এখানে ক্র্যাকডাউন করলেন, যেটা ধিক্কারজনক, অবশ্যই নিন্দনীয়। কিন্তু কেন 25 তারিখ রাতের বেলায় এই ক্র্যাকডাউন করলেন, এ কথা কিন্তু কেউ বললো না। 25 একটু মনে করে রাখেন, 14 তারিখে এই ঢাকায় বিহারিদের উপরে, ঢাকা, সৈয়দপুর, সান্তাহার, এই 3 জায়গায় বিহারিদের উপরে অত্যাচার চালানো হলো, বিহারিদেরকে কি করা হলো, নিশ্চিহ্ন করা হলো, এবং সেই দিন বিহারি মারা গেছে প্রায় 6 থেকে 7 হাজার। এই 6 থেকে 7 হাজার বিহারি মারা যাওয়ার পরেই অপারেশন সার্চলাইট নামানোর কথা। কারা করলো এই বিহারিকে হত্যা করলো কারা, সেটা যদি এখন বলেন, সমস্ত ইতিহাস বলতেছে এই মুজিববাদের লোকজনরা। তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিনের লেখাই বই, এই বই 2012 সালে বেরোয়েছে, তখন কে, শেখ হাসিনা ক্ষমতায় না? এই বইয়ের 60 নম্বর পাতায় বলতেছে অডিও নিয়ে গেছে কে, তাজউদ্দিন আহমেদ। আর এই প্রসঙ্গে একটু বলে রাখি, তাজউদ্দিন আহমেদ কিন্তু একটা হাফেজে কোরআন, আমি জানি না আপনারা জানেন কিনা, একজন হাফেজে কোরআন। সে বলতেছে আমি অডিও রেকর্ড নিয়ে গেলাম যে আপনি সারা দেশের জন্য যুদ্ধের ঘোষণাটা দেন। শেখ মুজিব উত্তরে কি বললো জানেন? শেখ মুজিব বলল, বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো, পরশুদিন হরতাল ডেকেছি। এই স্টেটমেন্ট যদি ভুল হতো, তাহলে শেখ হাসিনার সময় তো এই বই প্রিন্টেড, এই বই বাজেয়াপ্ত হতে পারতো। 25 তারিখে সে অ্যারেস্ট হয়েছে না সে সারেন্ডার করছে, এই বিতর্কে দাও না, কারণ এই বইয়ে বলতেছে সুটকেস মুজিব কাকুর, জামা কাপড় ভরে দিলেন কে, আন্টি। তাহলে জামা কাপড় গুছায় নিয়ে বসে আছি আমি, আমাকে অ্যারেস্ট করা হবে, আপনাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। এবারে দেখেন, অ্যারেস্ট করে তো আপনি কোথায় চলে গেলেন? পশ্চিম পাকিস্তানে। মুজিবনগর সরকার গঠন হলো 10 তারিখে, আপনার নির্দেশনা কিন্তু মুজিবনগর সরকারও গঠন হয়নি। আচ্ছা, আমি নিউ ইয়র্ক টাইমসের একটা পেপার পেয়েছিলাম কিছুদিন আগে, আমাকে আমেরিকান এক বন্ধু পাঠিয়েছিল। সেই পেপারসে লেখা আছে যে নিক্সন পুট প্রেশার অন দ্য পাকিস্তান গভর্নমেন্ট টু হ্যান্ড ওভার দ্য পাওয়ার টু শেখ মুজিব। কবে এটা করছে তারা? সেপ্টেম্বর মাসে। ইয়াহিয়া খানকে নিক্সন বলতেছেন ওই কনভারসেশনে যে ইউ হ্যাভ টু হ্যান্ড ওভার দ্য পাওয়ার টু শেখ মুজিব। হোয়েন দিস কনভারসেশন ইজ গোয়িং অন, সেই সময় ইন্ডিয়া ডিক্লারেশন করে ক্ষমতা যদি হ্যান্ড ওভার করে দেয় শেখ মুজিবকে, তাহলে তো পাকিস্তানকে ভাগ করা যাবে না। ইন্ডিয়া এসে কি করলেন? আক্রমণ করলেন। এবং আরেকটা জিনিস বলি, জাতির কাছে সবসময় সবাই বলতেছে যে জয়েন্ট ফোর্সের কাছে সারেন্ডার করা হয়েছে 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর জয়েন্ট ফোর্স বলে কোনো কিছু নেই, মিত্র বাহিনী বলে একটা মুখে মুখে ছিল, দেয়ার ইজ নাথিং কল জয়েন্ট। এবং এই যে জয়েন্ট ছিল না, তার এই লাইনটা বলে দিই, দ্য সারেন্ডার ইনক্লুড পাকিস্তান কার কাছে করতেছে? লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং, অর জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ অফ দ্য ইন্ডিয়া, মানে ভারতের কাছে।
শেখ মুজিবকে ক্ষমতা হস্তান্তর করার জন্য, কিন্তু তার আগে তো মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে ফেলেছিলেন তার আগে। না আমরা তো মার্চ মাসে, আমি বলতেছি যে তখন তো আমাদের যুদ্ধ চলতেছে, তখন কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্স পাইনি। বাংলাদেশ তখন একটি পতাকা, আমরা একটা পতাকা, একটা মানচিত্র আমরা ধারণ করতেছি। আমি বলতেছি যে এই সত্যটাকে শেখ মুজিব ক্ষমতার লোভে অনেক কিছু করতে পারতো। আই ওয়ান্ট টু শো দ্য হাউ শেখ মুজিব ইজ এ ক্রুক অ্যান্ড লোভী মানুষ। আমার সাথে বাংলাদেশের স্বাধীনতা না, আমাদের স্বাধীনতা আমরা অর্জন করছি, কিন্তু কথা হলো 16ই ডিসেম্বর আমার স্বাধীনতা আমি অর্জন করছি। ইমেজি ওসমানী আমার কি সর্বাধিনায়ক, কামরুজ্জামান, তাজউদ্দিন, নজরুল ইসলাম সবাই আছেন। 16 তারিখে কি জন্য আপনি ইন্ডিয়ার কাছে হস্তান্তর করলেন, ইন্ডিয়ার কাছে সারেন্ডার করলেন কেন? ইন্ডিয়া সমস্ত সিনেমায় কেন দেখায় যে এই যুদ্ধ হচ্ছে পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে যুদ্ধ? আজ পর্যন্ত কেউ কি তার প্রতিবাদ করছে? আওয়ামী লীগ প্রতিবাদ করছে? করেনি। আওয়ামী লীগ তার কোলে বসে আছে। প্রতিবাদ কি জিনিস দেখেন, স্বাধীনতা হলো 10 তারিখে উনি ফিরে আসলেন বাংলাদেশে, 10 জুন দিল্লি হয়ে। ফিরে এসে উনি কোনো শপথ নিলেন না, না নিয়ে 11 তারিখে প্রভিন্সিয়াল অর্ডার পাস করলেন এবং নিজেকে সেখানে কি ঘোষণা করলেন? রাষ্ট্রপতি ঘোষণা করলেন। তাহলে যে শপথ নেয়নি, একটা প্রথম অবৈধ রাষ্ট্রপতি হলেন কে? শেখ মুজিবুর রহমান। এই যে আমি সে 48 থেকে এই 71 পর্যন্ত, এর মধ্যে মুজিববাদ আসলো কোথায়? মুজিবুর রহমানের নিজের কোনো আইডিওলজি কোথায়? একটা আইডিওলজি তো থাকতে হবে। 6 দফা কি মুজিববাদের? না। 69 সালে যে গণঅভ্যুত্থান হলো মুজিববাদের? না। মুজিববাদটা পাওয়া গেল কোথায়? এবার আসে 72 সালে কনস্টিটিউশন। এই কনস্টিটিউশন ইন্ডিয়া তৈরি করে দেওয়া। এই কনস্টিটিউশন তৈরির ভার দেওয়া হয়েছিল ব্যারিস্টার সিদ্ধার্থ শঙ্কর রায়কে, এবং এটা হচ্ছে এই ইয়ার চেম্বার থেকে এটা ড্রাফট করে দেওয়া হয়। আরে আল্লাহ, ডিপি ধরতে ছিল এটা জেনিংসের চেম্বার থেকে, কারণ জেনিংস হচ্ছে শ্রীলঙ্কা, নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান সবার কনস্টিটিউশন করে দিল। কেন এই কথা বললাম? এলএফও ছিল তো ইসলাম, এবং ইসলাম বিরোধী কোনো কিছু তুমি করতে পারবে না। তুমি এর মধ্যে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ঢুকালা কিভাবে? আসেন, একটা কনস্টিটিউশন যদি কোনো জাতির প্রমলগেটেড করা হয়, তাকে গণভোটে দিতে হয়। আপনি গণভোটে দিলেন না। একটা কনস্টিটিউশন কমিটিতে একজনকে রাখলেন, কাকে? সঞ্জিত সেনগুপ্তকে। সঞ্জিত সেনগুপ্ত সেখানে সাইন করলেন না। একটা কমিটি করা হলো, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাজউদ্দিন আহমেদ খন্দকার মুস্তাক, মনীষী, মুফাজ্জেলা আহমেদ, মনোরঞ্জন ধর, একজনকে একটা লাইন বলতে দিলেন না আপনি কনস্টিটিউশন সম্পর্কে। আপনি কনস্টিটিউশন দিয়ে দিলেন। 73 সালে ইলেকশন, মুস্তাফ শাহকে জিতানোর জন্য ব্যালট বাক্স হেলিকপ্টারে করে আপনি ঢাকায় নিয়ে আসলেন। এবার আসেন 25,000 জাসদ কর্মীকে কি করলেন? আপনি হত্যা করলেন। পার্লামেন্টে দাঁড়ায় বলতেছেন কোথায় সিরাজ শিকদার? আপনি যে মুজিব বাহিনীর কথা বললো, মুজিববাদ, দেখেন এই বইটার নাম বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ড, আশরাফ কায়সার। এই বই দেখেন, ইস কি নির্মমতা। আপনি এই বইয়ে পাতা নম্বর 48 কি বলতেছে দেখেন। একটা ছেলেকে জাসদের গুলি করে হত্যা করছে, তার বাবাকে বলছেন ছেলের মাথা কাট, মাথা কেটে ফেলে দিছে। তারপর সেই মাথা দিয়ে এই মুজিব বাহিনী সে মাথা দিয়ে ফুটবল খেলছে। এটা মতাদর্শ হতে পারে? এটা মতাদর্শ হতে পারে না। ভ্রান্ত আদর্শ হলে, মতাদর্শ হতে গেলে আদর্শ জিনিস হতে হবে, ভুল জিনিস কোনদিন আদর্শ হতে পারে না। আপনি এখন আসেন 75 সালে তিনি কি করলেন? বাকশাল গঠন করলেন, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করলেন, আর একটা মুসলিম হিসাবে তিনি আবির্ভূত হলেন। আর একটা, সেটা তো তার কোনো মতাদর্শ না। মুসলিনি বা হিটলারের আদর্শ যদি তিনি অ্যাডপ্ট করেন, তাহলে বলতে হবে সেটা হিটলারের আদর্শ। মুজিববাদের আদর্শ কোথায়? আওয়ামী লীগ ডিড নট বেসড অন এনি আদর্শ। আওয়ামী লীগ হচ্ছে পুরাটাই শেখ মুজিবের, প্রথম হচ্ছে মানবতা বিরোধীর যদি অপরাধে শেখ মুজিবের ফাঁসি দেওয়া হতো, তার যদি বিচার করা হতো, তাহলে আর আজকে হাসিনার মতো প্রেতাত্মার জন্ম হতো না, এবং হাসিনার মতো প্রেতাত্মার জন্ম হতে আজকে দেশটা এই জায়গায় গেছে। প্রথম কথা হচ্ছে, দেখেন হিস্ট্রি কি বলে। মুসলিম লীগের হিস্ট্রি দেখেন, আমাদের এই সাবকন্টিনেন্টে ঢাকাতে প্রতিষ্ঠিত একটা দল 1904-5 সালের দিকে, এবং সেই মুসলিম লীগের নেতৃত্বে নবাব সলিমুল্লাহ নেতৃত্বে এখানে এটা মেনলি অল ইন্ডিয়া এডুকেশন কনফারেন্স ছিল মুসলমানদের, নিখিল ভারত মুসলমানদের একটা শিক্ষা সম্মেলন ছিল। ওটার ধারাবাহিকতায় দফায় দফায় এসে মুসলিম লীগ গঠিত হয়। এই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ সব অঞ্চলে আপনার তখনকার তার বাগান বাড়িতে সম্মেলনটা হয়েছিল। সেই মুসলিম লীগের নেতৃত্বে আপনার বঙ্গভঙ্গ হয়। বঙ্গভঙ্গ মানে হচ্ছে পূর্ববঙ্গ এবং আসাম মিলে একটা প্রশাসনিক ইউনিট, মূলত বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবর্ণের হিন্দু যারা অবহেলিত ছিল, এই জনগোষ্ঠীকে আপলিফট করবার জন্য এই মুসলিম লীগের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে 1921 সালে। লম্বা লড়াই ছিল। নবাব সলিমুল্লাহ 600-650 একর জমি দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন। বড় লাটের সাথে ঝগড়া বিবাদ করতে গিয়ে উনি গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন। এই মুসলিম লীগের নেতৃত্বে 1940 সালে লাহোর প্রস্তাব দেওয়া হয়।
46 সালে বাংলাতে বেঙ্গলে যে আমাদের যে প্রভিন্সগুলো ছিল মুসলিম মেজরিটি প্রভিন্স 1946 সালে, সেটা হচ্ছে বেঙ্গল। সোহরাওয়ার্দী শাহ প্রাইম মিনিস্টার হলেন, কোয়ালিশনে হলেন, ডাইরেক্ট অ্যাকশন ডে হইল, 47 এই মুসলিম লীগের নেতৃত্বে আপনার পাকিস্তান রাষ্ট্র হইল। আমাদের যে জমিদারি প্রথা, যে জমিদারি প্রথার বিরুদ্ধে এত লম্বা সময় এখানে লড়াই হয়েছে, যে জমিদারি সিস্টেমের কারণে পৃথিবীর সবচেয়ে ধনী অঞ্চলটা 150 বছরের মাথায় সবচেয়ে গরিব অঞ্চলে পরিণত হয়েছিল, 1943 সালে দুর্ভিক্ষ পর্যন্ত হয়েছে। সেই মুসলিম লীগের নেতৃত্বে এই জমিদারি প্রথা বাতিল হয়। এখানে যে বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট হয় 1949 থেকে শুরু করে 51-2 পর্যন্ত লেগে গেছে এটা এনফোর্স করতে। সেই মুসলিম লীগ 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের কাছে হেরে যায়। আপনার আওয়ামী মুসলিম লীগ পার্টি, নেজাম ইসলামী, কৃষক শ্রমিক প্রজা পার্টি, শেরে বাংলার এই পুরো নেতৃত্বে জয়েন্ট কোয়ালিশনের কাছে তারা ইলেকশনে হেরে যায় এবং 1970 সালে গিয়ে এই মুসলিম লীগ এই অঞ্চলের নির্বাচন থেকে ওয়াইপড অফ হয়ে যায়, সিম্পলি নাই হয়ে যায়। মুসলিম লীগ নামক দলটা একটা রাষ্ট্র বানাইছে, একটা ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় বানিয়েছে, জমিনদারি প্রথা বাতিল করেছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, জিন্নার মতো মানুষ, লিয়াকত আলী খানের মানুষ এই লেভেল হাইলি কম্পিটেন্ট স্টেটসম্যান ছিলেন। সে মুসলিম লীগ কেন নাই হয়ে গেল? কি প্রসেসের ভিতর থেকে কেন তারা এই লেভেলের উত্থান তাদের হয়েছে? সে নিজাম ইসলাম পার্টিটা কোথায় আজকে বলেন তো? এই অঞ্চলের মানুষ, এই আমার আপনার বাপদাদারাই তো তাকে ভোট দিয়েছিল, সেই দলটাই তো আজকে প্রায় নাই থাকার মতো। তার দুইটা ফ্রিঞ্জ আছে, একটা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, কিন্তু জনমনে সে মোটা দাগে বড় আকারে এক্সিস্ট করে না। ন্যাপ, যে আওয়ামী মুসলিম লীগ মাওলানা ভাসানীর নেতৃত্বে তৈরি হয়েছে, উনি ওখান থেকে বের হয়ে আসলেন 57-58 সালে গিয়ে আপনার ন্যাপ করলেন। এই ন্যাপ এত বড় পলিটিক্যাল পার্টি ছিল 70-এর নির্বাচনে, তারই আসলে বিজয়ী হওয়ার কথা, সে সবচেয়ে বড় দল ছিল। মানে সাউথ আফ্রিকাতে হোয়াইট পার্টি ছিল, সাদাদের যে শ্বেতাঙ্গদের রাজনৈতিক দল। 89-90 এই প্রসেসের মধ্য দিয়ে ওখানে নেলসন ম্যান্ডেলা যে বের হয়ে আসলেন, নেতা হয়ে ফিরে আসলেন, সেই হোয়াইট পার্টিটা আজকে কোথায়? আজকে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস তো সেখানে রুল করছে। নাৎসিদের কথা বলি আমরা বারবার, জার্মানিতে সে তো ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে 1933 সালে সে ক্ষমতায় এসছে। সেই ল্যান্ডস্লাইড ভিক্টরিতে ক্ষমতায় আসা পার্টিটা কত চরমভাবে তাকে বিদায় নিতে হয়েছে। তার মার্কা, তার গেঞ্জি, তার সাইন, সিম্বল, চিহ্ন যা আছে সবকিছু নিষিদ্ধ পুরো ইউরোপ জুড়ে। তারপরে নাৎসিদেরকে দেখেন, ফ্যাসিস্টদেরকে দেখেন, ইটালিতে মুসোলিনি একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে আসছে, ভেরি পপুলার পলিটিশিয়ান ছিলেন, তাকে মানে ফাঁসি দিয়ে টানায় রাস্তায় লাশ ঝুলায় রাখছে। তাহলে এই এক্সাম্পলগুলো কেন দিচ্ছি এই কারণে, এটা বোঝার জন্য যে পৃথিবীর ইতিহাসে জনগণের কাছে কোনো কিছু ইনডিসপেন্সেবল না, মানে তাকে ছাড়া চলা যাবে না, এইরকম দুনিয়াতে আমরা বাস করি না। আমরা সবাই এই পৃথিবীতে বেঁচে থাকি প্রাসঙ্গিকতা সাপেক্ষে। আপনি যতদিন পর্যন্ত প্রাসঙ্গিক অতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন। যেদিন আপনি আর প্রাসঙ্গিক থাকবেন না সেদিন আপনি আর বেঁচে থাকবেন না। আপনি একদম মানে স্লোপ ওয়াইজ আপনি গ্র্যাজুয়ালি মারা যাবেন। আপনি সাংবাদিক মানুষ, আপনি 80-র দশকে জাতীয় পার্টির অবস্থা দেখেন তো। এরশাদ জেলে বসে 91 নির্বাচনে 5টা আসনে জিতছে। সেই এরশাদের দল আজকে পিজার টুকরার মতো 6 টুকরা, 7 টুকরা, 8 টুকরা সভাপতি আছে, একজনই, একটা দল। তো আজকে উত্তরবঙ্গেও গেলে অধিকাংশ আসনে আপনি দেখবেন যে লাঙ্গলের জামানত বাজেয়াপ্ত হবে আজকে যদি ফেয়ার নির্বাচনও হয়। তাহলে কেন এই দলগুলো অপ্রাসঙ্গিক হয়ে গেছে? এই প্রশ্নের ভিতরেই হচ্ছে আওয়ামী লীগের উত্থান এবং পতনের সিমিলার হিস্ট্রি। কারণ হচ্ছে তারা জনগণের আকাঙ্ক্ষাকে শ্রদ্ধা করে নাই, সম্মান করে নাই, জনগণের ম্যান্ডেটকে ভায়োলেট করেছে এবং জনগণ তাকে দ্বিতীয়বার চান্স দিয়েছিল। 72 থেকে 75-এর ফ্যাসিবাদ কায়েম করবার পরেও, শেখ পরিবারের এত দুঃখজনক ইভেন্ট ঘটবার পরেও 96 সালে আওয়ামী লীগকে জনগণ আরেকবার ক্ষমা করে সুযোগ দিয়েছিল। সেই সুযোগটা সে এত বেশি অ্যাবিউজ করেছে, এত বেশি মিসইউজ করেছে যে তাকে সেই স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়ার দলটাকে পালায়া চলে যেতে হয়েছে। ফুয়াদ ভাই আমার জ্ঞান গর্ব, অনেক কথা বললেন, আমি এইগুলো সবগুলোকে অ্যাডপ্ট করে নিয়ে বলতেছি। এই বইটার নাম বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ড, আশরাফ কায়সার। এই বইয়ে দেখেন ইস কি নির্মমতা। আপনি এই বইয়ে পাতা নাম্বার 48 কি বলতেছে দেখেন। একটা ছেলেকে জাসদের গুলি করে হত্যা করছে, তার বাবাকে বলছেন ছেলের মাথা কাট, মাথা কেটে ফেলে দিছে। তারপর সেই মাথা দিয়ে এই মুজিব বাহিনী সে মাথা দিয়ে ফুটবল খেলছে। এটা মতাদর্শ হতে পারে? এটা মতাদর্শ হতে পারে না, ভ্রান্ত। আদর্শ হলে, মতাদর্শ হতে গেলে আদর্শ জিনিস হতে হবে, ভুল জিনিস কোনদিন আদর্শ হতে পারে। আপনি এখন আসেন 75 সালে তিনি কি করলেন? বাকশাল গঠন করলেন, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করলেন, আর একটা মুসলিম হিসাবে তিনি আবির্ভূত হলেন। আর একটা, সেটা তো তার কোনো মতাদর্শ না।
মুসলিনি বা হিটলারের আদর্শ যদি তিনি অ্যাডপ্ট করেন তাহলে বলতে হবে সেটা হিটলারের আদর্শ। মুজিববাদের আদর্শ কোথায়? আওয়ামী লীগ ডিড নট বেসড অন এনি আদর্শ। আওয়ামী লীগ হচ্ছে পুরাটাই শেখ মুজিবের, প্রথমত মানবতা বিরোধীর যদি অপরাধের শেখ মুজিবের ফাঁসি দেওয়া হতো, তার যদি বিচার করা হতো, তাহলে আর আজকে হাসিনার মতো পেতাত্তার জন্ম হতো না, এবং হাসিনার মতো পেতাত্তার জন্ম হতে আজকে দেশটা এই জায়গায় গেছে। 49 সালের 23 জুন যখন আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়, তার যেটা তখনকার যে ম্যানিফেস্টো অথবা রাজনৈতিক প্রস্তাবনা যেটা যদি দেখেন, সেখানে আল্লামা শামসুল হক সাহেব, ওটা ওনাদের জেনারেল সেক্রেটারি ছিল, বাংলা ভাষানীর সভাপতি ছিল, উনি সেক্রেটারি ছিলেন। উনি খুব বড় আলেম ছিলেন, বড় স্কলার মানুষ, পণ্ডিত লোক ছিলেন, এবং ওই আওয়ামী লীগের প্রস্তাবনাটা কিন্তু উনি লিখেছেন। এবং উনি ওখানে প্রস্তাব করছেন, ওখানে সমালোচনা করা হচ্ছে যে মুসলিম লীগের উপরে যে দায়িত্ব ছিল পাকিস্তানকে একটা ইসলামিক প্রজাতন্ত্র করা, এইটা গত 2 বছরে করার ব্যাপারে তারা ব্যর্থ হয়েছে। আজকের আওয়ামী লীগ 1949 সালের 23 জুন কোন মাইন্ডসেট দিয়ে তৈরি হয়েছে? আসলে কি এটা বিশ্বাসের জায়গা থেকে লিখেছে? দ্বন্দ্বটা এখানে ছিল না। যেই মানুষগুলো মুসলিম লীগ থেকে বের হয়ে এসে আওয়ামী মুসলিম লীগ করলেন 2 বছরের মাথায়, এই মানুষগুলো সবাই কিন্তু আপনার পাকিস্তান আন্দোলনের নেতাকর্মী ছিলেন। আপনার মুসলিম লীগের আসামের সভাপতি ছিলেন মাওলানা ভাসানী, আসাম যে প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি ছিল সেখানে তিনি সদস্য ছিলেন। শেখ মুজিব তো সোহরাওয়ার্দীর ডান বাম হাত কিছু একটা যা বলি টলি আর কি, এগুলো ছিল টিল। এখানে রায়টে তার আত্মজীবনীতে সে যে কিভাবে রায়ট করছে, হিন্দুদের বাড়ি গাড়ি পোড়াইছে, নতুন দল করবার প্রয়োজনীয়তা কেন বোধ করলেন, সেই সংকটের জায়গাটা দেখেন। এবং সেটা কিভাবে আওয়ামী লীগের ভিতরে একটা ইনফিরিটি কমপ্লেক্স তৈরি করেছে। প্রধানতম হচ্ছে এখানে 2টা সংকটের জায়গা ছিল। একটা হচ্ছে মুসলিম লীগের আরবান প্রগতিশীল উচ্চবিত্ত শ্রেণী বনাম গ্রামগঞ্জ কৃষক পরিবার থেকে উঠে আসা নতুন প্রজন্মের শিক্ষিত কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলেদের যে দ্বন্দ্বের জায়গা, এবং এই আরবান এবং মানে রুরাল এবং আরবানের একটা দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করে যখন 47-এর ইমিডিয়েট সময়টাতেই পাকিস্তান রাষ্ট্র হওয়ার পরেও সোহরাওয়ার্দী ফিরে আসেন নাই কলকাতা থেকে। কারণ সোহরাওয়ার্দী ছিলেন আওয়ামী লীগের আপনার সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর নেতা। তারা যে উচ্চবিত্ত যারা আপার ক্লাস ছিলেন সেই সেকশনটাকে লিড করতেন হচ্ছে নাজিমুদ্দিন আহমেদ সাহেব। উনি উর্দুভাষী ছিলেন, বনেদি ছিলেন, জমিদার ছিলেন। এই যে একটা ক্লাস স্ট্রাগল ছিল, এই ক্লাস স্ট্রাগলের চাপায় এবং লিডারশিপের ঘাটতির কারণে এই শ্রেণীটা তখন নতুন পাকিস্তানে একটা অভিভাবকহীন অবস্থায় চলে আসে। তারা দেখে যে তারা যে মুসলিম লীগ করেছে, ওই যে ভাইয়ের রাজনীতি, ফ্রিঞ্জের নেতা পালায় গেছে, ওরকম আর কি, নেতা আসে নাই। তখন তারা বোধ করছে যে আমাদের তো আসলে পলিটিক্স বাঁচায় রাখতে হবে। তো সেই জায়গাতে দেখেন তাদের লড়াইটা কোথায়। জমিদারি প্রথা বাতিল করা হবে, কৃষক শ্রমিকের অধিকার দেওয়া হবে, এবং পরবর্তীতে 54-এর নির্বাচনের আগে তারা মুসলিম শব্দটা উঠায় দিল। হিন্দু যে মাইনরিটি ভোট ছিল, একটা বিশাল ভোট ব্যাংক, তখন প্রায় 30-35% ভোট ছিল, তাদের ভোটকে অ্যাট্রাক্ট করে পেরেছে কিভাবে দেখেন। শেখ মুজিব এই দলটাকে, জনমুখী দলটা কিভাবে তৈরি করতে পারলো পাকিস্তান আমলে, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। পূর্ব পাকিস্তানে তৈরি হওয়া প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে শেখ মুজিব চেষ্টা করেছে ওই মানুষগুলোর পাশে থাকার জন্য। শিক্ষক বলেন, ছাত্র বলেন, তার সাধ্যমতো চেষ্টা করেছে। কিন্তু সেই আন্দোলনে লড়াইতে মজলুম হয়ে 13-14 বছর জেল খাটা মানুষটা 72 সালে ফিরে আসলেন যে ন্যূনতম শপথ নিয়ে কনস্টিটিউশনালি একটা সরকার গঠন করার প্রয়োজন মনে করেন নাই। উনি জমিদারি নিলেন, যিনি এসে এখানে দায়িত্ব টেক ওভার করলেন আর কি। একটা নির্বাচন করলেন 73-এ যেন তেনভাবে, একটা সংবিধান করলেন জাতির উপরে চাপাই দিলেন, যেটা ভাই বলেছেন ম্যান্ডেট নেন নাই। একটা কনস্টিটিউশন ফ্রেম করেছেন যেটা আপনার রেফারেন্ডাম করা হয় নাই, ইলেকশনে ম্যান্ডেট নেওয়া হয় নাই। আপনি এরপরে বাকশাল করলেন, চতুর্থ যে 4th অ্যামেন্ডমেন্ট ছিল সেই সংশোধনী করলেন, সব দল নিষিদ্ধ করে দিলেন। তাহলে এই যে ওঠার পরে পড়ার যে পরিণতি, 96-তেও হাসিনা ক্ষমা চেয়ে ওইভাবে উঠেছে, ওঠার পরের পরিণতিটা কিন্তু ঠিক শেখ মুজিবের মতো। মানে আপনি যা যা করবার প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন ঠিক তার বিপরীতটা করেছেন। এই কারণে তো 24 হয়েছে। সিম্পল জিনিস যে আপনি জনগণের ম্যান্ডেটকে শ্রদ্ধা করেন নাই, আপনি সংবিধানকে শ্রদ্ধা করেন নাই, গণতন্ত্রকে শ্রদ্ধা করেন নাই, ভোটকে শ্রদ্ধা করেন নাই, মানুষের ইচ্ছা অনিচ্ছাকে শ্রদ্ধা করেন নাই, বিরোধী দলকে পাত্তা দিচ্ছেন না, কাউকে রাজনীতি করতে দিবেন না। সবকিছুর উপরে আপনি একটা জিনিস কেয়ার করছেন, দিল্লি পাশে থাকলে আমাকে কেউ ঠেকাইতে পারবেন। যেমন ধরেন আমরা যখন শুনি না যে আমাদের খুব কাছের মানুষ মারা গেছেন, ওইটা হচ্ছে মানে কাইন্ড অফ স্টার্ট হয় হচ্ছে ডিসবিলিফ দিয়ে। দেখবেন আমরা পুরোপুরি তাই নাকি, কি ব্যাপার, কালকে না দেখা হইলো, পরশুদিন একসাথে চা খাইলাম, সেদিন না রিক্সা থেকে নামতে দেখলাম, দেখবেন এই ধরনের কমেন্ট আমরা করি। ইটস স্টার্টস উইথ এ কাইন্ড অফ ডিসবিলিফ। গ্র্যাজুয়ালি কি হয়, এই শকটা ডাইলিউটেড হয়, ডাই ডাউন করে এমন একটা জায়গায় আসে আমরা সবাই মেনে নেই যে আমার কাছের মানুষটা আসলে মারা গেছেন। আই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। 40 দিন পরে মেজবানি খাওয়াই, বছরে বছরে স্মরণ সভা করি, এগুলো করি, কিন্তু ইট স্টার্টস উইথ দ্য শক।
এখন এই শক থেকে এটা একটা জেনারেল স্টেটে নেমে আসতে আপনার রিকোয়ার্স টাইম, সময় লাগে। এইটা যদি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্সের জায়গাটা এরকম হয়, আপনি একটা কালেকটিভ জায়গা থেকে দেখেন যে আওয়ামী লীগের আমলে এই যে বিশাল ল্যাসপেন্সার গোষ্ঠী, আওয়ামী লীগের যে অলিগার্ক, আওয়ামী ফ্যাসিবাদের যে গণমাধ্যম, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, এই যে আমলা দোসর, এই যে বিশাল গোষ্ঠী কিরকম হম্বধম্ব হয়ে চলেছে, আপনার সারা দেশবাসীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এই মানুষগুলোর স্টেট অফ মাইন্ডটা এখন দেখেন। দিতে পারি, আবার চাইলে মারা যেতে পারে। কিভাবে? দুজন লোককে ডেকে নিয়ে আসছে, একজনকে গর্দান কেটে ফেলছে, আরেকজনকে বলছে যাও তোমাকে রেখে দিলাম, তুমি বেঁচে গেলা। এটা হলো তার রব। শেখ হাসিনা নিজেকেও ওই রবের লেভেলে নিয়ে গেছে। 2041, 2030, 2021, দেখবেন এরকম সাল বলেছে না, এই সালটা হচ্ছে যে সে তাকে ফেরাউনের জায়গাতে নিয়ে গেছে, মমির জায়গাতে নিয়ে গেছে, যে আমি মরলেও এই রাষ্ট্র আওয়ামী লীগের পিরামিডের পূজা করবে, এখানে একটা আওয়ামী পিরামিড থাকবে। কিন্তু সেই যে অমরত্বের জায়গা থেকে যখন, এবং তার যারা পূজারী আছে, আওয়ামী মন্দিরের পূজারী, এই পূজারীরা কিন্তু বিশ্বাস করেছে যে শেখ মুজিবকে খলিফা বলছে না, বহু লোক আছে না, আল্লাহর পক্ষ থেকে নবুয়ত নিয়ে আসছে, হযরত অনেক কিছু বলছে না, তারা কিন্তু শেখ হাসিনাকে আসলে নবী মনে করতো। আওয়ামী পূজারীরা যারা আছে, এই মন্দিরের যারা সদস্য ছিলেন, তো সেই মানুষগুলো তার পূজারীর, তার পূজ্য নবীকে দেখলো, সেই নবী বিমানে উঠা আর এক নবীর দেশে চলে গেছে। তার যে নবী, তার নবীর তো নবী আছে, সেই না নবীর দেশে চলে গেছে, মোদির দেশে। এইটা তার কাছে একটা শক, মানে হার্ট অ্যাটাক হওয়ার মতো। মানে তার যে ডিপ্রেশনকে ভেন্টিলেট করবার জন্য, এগুলো দেখে আপনি বুঝবেন যে পুরো জনগোষ্ঠী কিভাবে হতাশ হয়ে গেছে। এবং এই হতাশাটা গ্র্যাজুয়ালি দেখবেন এরকম একটা ইভেন্টে, ধরেন 15 আগস্ট একটু জাগ্রত হয়, মানে অমর এইটা সেটা, বিনম্র শ্রদ্ধা, দেখছেন না, এরকম একটা বিনম্র শ্রদ্ধার শ্রেণী তৈরি হয়, আবার ডাই ডাউন করে, আবার একটু আপনার দেখবেন 3রা নভেম্বর আসছে, আবার একটু জায়গা ওঠে, আবার যখন এই 13ই নভেম্বর আসছে, এইবার মনে হয় দেশে বিপ্লব হয়ে যাবে, দেখলো যে 2-4টা পটকা ফোটা ছাড়া কিছু হয় নাই। আচ্ছা 17 তারিখে মনে হয় হবেই হবে, আমার নবী মনে হয় এটা মুছে পড়বে, এটা একদম ডাই ডাউন হয়ে গেছে। লাইট বন্ধ করলে দেখছেন না আলোটা কিভাবে বাল্ব থেকে নিষিদ্ধ হয়ে যায়। 5 তারিখে গত বছরের আওয়ামী জমানার লাইটটা এই দেশের মানুষ বন্ধ করে দিয়েছে, অফ করে দিয়েছে। ওই সুইচটা অফ করার পরেও দেখবেন একটু আলো জ্বলে। যখন পূর্ণিমা শেষ হয়ে যায় 15 তারিখের পরে, তখনও দেখবেন চাঁদ একটু একটু দেখা যায়, অবশ্য যখন শুরু হয়। তার মানে এখন এর মানে অস্তমিত, একদম পুরো অস্তমিত। একটা হচ্ছে ল্যাম্প নিববে কিনা, আর রাজনৈতিক বিভেদের কারণে সুযোগ আসবে কিনা। দেখেন, আমার কাছে সবসময় আমি মনে করি আওয়ামী লীগ হচ্ছে একটা মিথ্যা, একটা দুঃস্বপ্ন। কেন? আজকে এনডিটিভিতে জয় একটা স্টেটমেন্ট দিছে, লেফট রাইট সেন্টারে, ওই ভিশু সোমের ওখানে, এবং সেখানে বলছে এই জাস্টিস হচ্ছে মকারি, বাংলাদেশের এই বিচার হচ্ছে মকারি। তো এটা শুনে আমার হঠাৎ মনে হলো, জয়ের জন্ম জানেন কত সালে? 71 সালের জুন মাসের 26 তারিখে। জয় কোথায় জন্ম হয়েছে জানেন? সিএমএইচে। 71 সালে মহান মুক্তিযুদ্ধ চলতেছে, শেখ হাসিনা সিএমএসে ভর্তি হয়েছে, জয় জন্মগ্রহণ করছে ঢাকা সিএমএসে। সেই ঢাকা সিএমএস কন্ট্রোল করে আর্মি। তাহলে শেখ সাহেবের সাথে আর্মির সংযোগ ছিল? এই যত বক্তৃতা মারছেন, এই সত্যটা বলেন না কেন? জয়ের জন্ম কিভাবে 71 সালে সিএমএইচে হয়? প্রতারণার একটা সীমা থাকে। দ্বিতীয় কথা শুনেন, এই 71 সালে পুরাটা সময় এনারা ছিল ধানমন্ডিতে সাইদ সাহেবের বাসায়। টাকা কে দিয়েছে জানেন? পাকিস্তান গভর্নমেন্ট। ও, তখন লজ্জা লাগেনি পাকিস্তান গভর্নমেন্টের কাছে টাকা নিতে? শরণার্থী শিবিরে যাওনি কেন? শরণার্থী শিবিরে শেখ হাসিনা তোমার পরিবার গেল না কেন? তুমি কেন সিএমএসে এই সেবা নিলা তোমার বাচ্চা হওয়ার জন্য? আর জয় তুমি বলো দিল্লির দাসত্ব। এবার আসেন দ্বিতীয় কথা, কেন বললাম যে শেখ মুজিব মারা গেছে, এদেশে মিষ্টি বিতরণ হয়েছে, 300 জন এমপি ছিল শেখ সাহেবের, একজন এমপি আল্লাহর ওয়াস্তে পদত্যাগ করেনি, বরং তারই মন্ত্রিসভা ক্ষমতা গ্রহণ করছে মুস্তাক, এবং তারই মন্ত্রিসভার লোকজন সবাই তো ক্ষমতা নিছে, মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করছে। শেখ হাসিনা দেখেন, আমরা যাকে কোরআনের পাখি বলি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, উনি কি কোনো প্রধানমন্ত্রী ছিলেন? কোনো মন্ত্রী ছিলেন? কিছু না। তাকে যেদিন অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিং করার জন্য তাকে আপনি মৃত্যুদণ্ড দিলেন, সারা দেশে 200 নিরীহ মানুষ প্রাণ দিয়েছে। এটা কি ভালোবাসা ছাড়া আর কিভাবে সম্ভব? আপনি বললেন মতাদর্শ কোরআন এবং সুন্নাহর উপর থাকলে মানুষের জীবন, মানুষ জানে তাকে মরতে হবে। আজকে হাসিনার যেদিন এই দিল, ও জয় আবার ওখান থেকে বলছে লকডাউন ওয়াজ ভেরি সাকসেসফুল। আরে পাগল, এসে দেখ কোথায় লকডাউন হয়েছে। তোমার মায়ের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একটা জায়গায়, একটা লোক এসে বলছে আমি স্বেচ্ছায় কারাবরণ করব, একটা লোক এসে বলছে যে আমাকে গুলি করে মেরে ফেলে দাও। তার মানে
মিথ্যা যদি ভাই খানিক্ষণ আগে বলে না, আর যদি চিৎকার করে ফেসবুকে একটু দিই তাহলে 5,000 টাকা। এস আলমের টাকা সব আছে ইন্ডিয়াতে, আর ইন্ডিয়া এটা বর্ডার দিয়ে আমার এখানে পাঠাচ্ছে। এই টাকা যতক্ষণ আসতে থাকবে, সেজন্য শোনেন, এই রায় আমি খুব একটা খুশি না। কেন খুশি না বলতেছি, এই রায় উচিত ছিল যতগুলো এমপি, মন্ত্রী, শেখ হাসিনার যত স্থাবর অস্থাবর সম্পত্তি, আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনের সম্পত্তি, এই সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রি করে এই জুলাই যোদ্ধা যারা মৃত আহত হয়েছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দেওয়া উচিত ছিল। এই পুলিশের আইজি তাকে 205 বছরের জেল, ভালো কথা, তারও তো সম্পদ আছে। যেসব পুলিশের বড় বড় কর্মকর্তা চাঁদাবাজির পুরো নেটওয়ার্ক কিন্তু এখনো আওয়ামী লীগের দখলে। আচ্ছা। কারণ গত 16 বছর যারা কোন দোকান কত টাকা চাঁদা দিয়েছে, কোন ইটের ভাটা, কোন জলমহল বালুমহলে, কোন ঠিকাদারের কাছ থেকে কত টাকা চাঁদা উঠছে, এইটা গত 16 বছর যারা চাঁদাবাজি করে নাই তারা তো জানে না। এই জন্য চাঁদা উঠানোর জন্যই আগের আওয়ামী চাঁদা উত্তোলনকারী গোষ্ঠীকে সবাইকে রাখা হয়েছে এবং পরিমাণ বাড়ায় দেওয়া হয়েছে। কারণ হচ্ছে টাকার কিছু অংশ এখনো কলকাতায় পাঠাইতে হয়। আচ্ছা। যারা চাঁদা উঠান তাদের অনেকে আমাকে এটা পুরো অঙ্কটা বুঝায় বলছে যে চাঁদার পরিমাণ আগের থেকে বেশি কেন। উঠায় তাকে জিজ্ঞেস করলাম যে টাকা বেশি নিচ্ছ কেন, বলে যে আগের যারা চাঁদা উত্তোলনকারী আছে ওদের ফিজ আছে, আমার একটা অংশ নিতে হয়, এর বাইরে যোগ হয়েছে হচ্ছে ওদের নেতারা আবার কলকাতায় এখন পলাতক, মালয়েশিয়াতে পলাতক। মানুষকে নাগরিক হইতে হবে, এই দেশ যে আপনার, এই দেশের সম্পত্তি যে আপনার, এই মালিকানাটা নিতে হবে, দরদ দিয়ে দেশটার জন্য কাজ করতে হবে। সোফায় বসে যদি মনে করেন যে অন্য কেউ এসে দিল্লির বিরুদ্ধে কথা বলবে, দেশটাকে সুজলা সফলা শস্য শ্যামলা বানায় দিবে, এটা হবে না। জি।